সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল গেট কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। উপেক্ষিত পরামর্শক কমিটির জনসমাগম বন্ধের সুপারিশ। গার্ডিয়ান তরফ থেকেই দেখা যায় ঝামেলাটা বেশি হচ্ছে। নিজ দায়িত্বে সোশ্যাল যে ডিস্টেন্সটা ওটা মেনটেন করা উচিত। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। অবশ্যই মাস্ক একটু আগে খুলছি তো পানি খাইলাম, এই কারণে খুলে রাখছিলাম। বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে। সতর্ক করলেন খোদ প্রধানমন্ত্রীও। বড় জমায়েত না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। সবার কাছে আমার অনুরোধ, মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। সংবাদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে পথে ঘাটে উৎসবের আমেজ। প্রার্থীদের কথার লড়াই ছড়াচ্ছে উত্তাপ। ভোটাররা চাইছেন প্রতিশ্রুতির বাস্তবায়ন। ধলেশ্বরীতে ট্রলার ডুবির 5 দিন পর মা মেয়ে সহ 4 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 6। বাগেরহাটের সড়কে প্রাণ গেল 3 শিক্ষার্থীর। আবারও লঞ্চে দুর্ঘটনা। বরিশালগামী সুরভি 9-এর সাইলেন্সারে আগুন। 999-এ ফোন করায় যাত্রীদের পেটালেন স্টাফরা, ব্যবস্থার আশ্বাস। স্ত্রী হত্যা এবার নিজের মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। দুর্নীতির দায়ে সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের 8 বছরের সাজা। এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সংবিধান নিয়ে ভুলে ভরা মাধ্যমিকের পাঠ্য বই অমার্জনীয় অপরাধ বলছেন শিক্ষাবিদ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন শিক্ষামন্ত্রী। সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল গেট কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। একইভাবে উপেক্ষিত ওমিক্রন রোধে জনসমাগম বন্ধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশও। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যবিধি মানাতে 2-1 দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে সারা দেশেই সভা সমাবেশ যেমন চলছে, তেমনি জনসমাগম ফিরেছে আগের রূপে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। এমন ছবি দেখে বোঝার উপায় নেই দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। শুধু সভা সমাবেশ নয়, স্কুলের গেটেও উপচে পড়ছে ভিড়, যদিও জনগণের মাঝে নেই সচেতনতার বালাই। মাস্কটা খুলে নিছি, কথা বলবো দেখে কথা বলতে পারছি না। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। মাস্ক তো আমাদের সাথেই আছে, মাস্ক ছাড়া তো আর আমরা নিজেরাও সেল করি না। তো লোকজন কম দেখে একটু একটু করছিলাম আর কি, বলছে না অবশ্যই পড়া উচিত। বাইরে যখন এমন দশা, তখন স্বাস্থ্যমন্ত্রী নিজেই শনিবার মানিকগঞ্জে জনসমাগম করে শীতবস্ত্র বিতরণ করেছেন। যদিও তার একদিন আগেই পরামর্শ কমিটি জনসমাগম বন্ধের সুপারিশ করেছিল। মাননীয় মন্ত্রী, মানিকগঞ্জে শীতবস্ত্র দেওয়া কি সাংঘর্ষিক কিনা যে সুপারিশ রয়েছে সেটার সঙ্গে? না, সেটার কোনো সাংঘর্ষিক কিছু নয়। সকলে মাস্ক পরেছিল। আর এটা তো আমি ব্যক্তি উদ্যোগে কয়েক হাজার কম্বল দিয়েছি এবং সেটা আমরা স্বাস্থ্যবিধি মেনেই দিয়েছি। বিশ্বজুড়েই বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট। অধিক সংক্রমণে সক্ষম এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশে, সেটিও প্রায় 1 মাস আগেই। যদিও ওমিক্রনের সামাজিক সংক্রমণ ঠেকানোর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। আমরা আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের জন্য সারা দেশে বার্তা চলে যাবে। শুক্রবার জাতীয় পরামর্শক কমিটির সুপারিশে বলা হয়, সভা সমাবেশ বন্ধ ছাড়াও শিক্ষার্থীদের আনতে হবে টিকার আওতায়। সব বন্দর ও পোর্টে স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেয় কমিটি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির সুপারিশ করা হলেও বাস্তবতা ভিন্ন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি বড় জমায়েত না করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সে দেশের 8টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় নিঃসংকোচে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বানও জানান শেখ হাসিনা।
অনের দোরগোড়ায় পৌঁছে দিতে 16 কোটি জনসংখ্যার ভার বহন করা বাংলাদেশে গেল কয়েক বছরে স্বাস্থ্যসেবার উন্নতি হলেও এখনও বিশেষায়িত রোগের চিকিৎসায় অপ্রতুল সামর্থ্য নিয়েই চলছে স্বাস্থ্য বিভাগ। শেখ হাসিনার সরকার সরকারি তথ্য বলছে ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, মাদক এবং ধূমপানের কারণে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সার রোগী। দেশে 20 লাখ ক্যান্সার রোগী থাকলেও এই রোগের চিকিৎসায় বেড সংখ্যা 500-র নিচে। উন্নয়নের ফলে দেশের 8 বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালে 460 শয্যা নিয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ ইউনিট, যেখানে 15 তলা বিশিষ্ট ভবনে ক্যান্সারের পাশাপাশি কার্ডিয়াক, নেফ্রোলজি ও ডায়ালাইসিস বেডের ব্যবস্থা থাকবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতের সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সংকুচিত করলেও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত পুরনো একটা মেডিকেল কলেজ এবং বিশেষ করে কলেজ বিল্ডিংয়ের অবস্থা তো খুবই খারাপ। আমরা সেখানে সম্পূর্ণ আধুনিক একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এর নির্মাণ কাজ আমরা শুরু করতে পারব। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে সরকার প্রধান দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ করেন। যেহেতু অমিক্রন নতুনভাবে একটা সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন। ভ্যাকসিনের কোনো সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককেই নিতে হবে করোনার টিকা। পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি, কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত ও সময়মাফিক শেষ করার নির্দেশ দেন শেখ হাসিনা। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে পথে ঘাটে উৎসবের আমেজ। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ ছড়াচ্ছে উত্তাপ। মেয়র পদে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন তাদের জয় নিশ্চিত। শেষ সময়ের প্রচারণায় সবটুকু দিয়ে দুয়ারে দুয়ারে চাইছেন ভোট, আর ভোটাররা চাইছেন প্রতিশ্রুতির বাস্তবায়ন। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। আইভি না তৈমুর, কে বসবেন মেয়রের চেয়ারে তা জানতে এখনো অপেক্ষা 7 দিনের। প্রচারণার সময় রয়েছে হাতে মাত্র 5 দিন, তাই তো নাচ গান আর বাদ্যের বাজনায় নারায়ণগঞ্জে এখন নির্বাচনী উত্তাপ। রোববার বন্দর এলাকার 22 নম্বর ওয়ার্ডে জনসংযোগে আসেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। সংসদ সদস্য শামীম ওসমানকে অভিযুক্ত করে আবারও বলেন তার পালে উঠেছে তৈমুর আলম খন্দকার, তবে কোনো শক্তির কাছে মাথা নত করবেন না বলেও জানান তিনি। আমরা ভাই বোন একই দল করি, এইটাই সত্য, কিন্তু তৈমুর আলম খন্দকার আমার কাকা, শ্রদ্ধেয় কাকা, এবার শামীম ওসমানের পালে উঠেছে। উনি শামীম ওসমানের ক্যান্ডিডেট, সবসময় ভোটার আইবির পক্ষে ছিল। জনতাই আইবির মূল শক্তি। চ্যালেঞ্জ তো থাকবে, নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। জনতাই আমার শক্তি, জনতা আমার কাজ দেখেছে, জনতা আমাকে চিনে জানে। আমি সন্ত্রাসীও নই, চাঁদাবাজিও নই, কোনো সন্ত্রাসীকে আমি পৃষ্ঠপোষকতা করি না। সুতরাং জনগণ আমাকেই দিবে। 9 সংখ্যা 9 বয়, শহর হবে শান্তিময়। এদিকে নগরীর চাষাড়া এলাকায় 12 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় সেলিনা হায়াত আইভি নিজ দলের নেতাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মন্তব্য করে তৈমুর বলেন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত তিনি। বলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা তার সঙ্গে কাজ করছেন, এটি আচরণবিধি লঙ্ঘন হতে পারে না। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নিজ দলের এমপিদের গডফাদার বলেছেন। স্থানীয় নির্বাচনে এটা ব্যক্তির ইচ্ছা, কে কাকে সমর্থন করবে। শঙ্কিত, এই জন্য শঙ্কিত, আমি তো কোনো দলের ব্যানারে দাঁড়াই নাই, সর্বস্তরের জনগণের ব্যানারে দাঁড়াইছি, সমর্থন নিয়ে দাঁড়াইছি। এখন দলমত নির্বিশেষে আমাকে সমর্থন দিচ্ছে। যাদের জন্য নেতা, যারা না থাকলে নেতৃত্বই অর্থহীন, ব্যালটে কোন প্রতীক বেছে নেবেন তারা? সেই
সাধারণ ভোটারদেরও রয়েছে অসাধারণ ভাবনা। যে নারায়ণগঞ্জের উন্নয়ন করবে বা গরিব দুঃখীর মায়া মহব্বত বুঝবে, তার আমরা চাই। আমরা ভালো একটা নেতা চাই, ভালো যেমন নারায়ণগঞ্জে ভালো কিছু করতে পারে। উন্নয়নের জন্য যে ভালো, তারই একমাত্র আমরা চাই। নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান আইভি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং চাষাড়ায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। বিস্তারিত জানতে প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, তাজনিন, আসলে নির্বাচনী প্রচারণার ডামাডোলে উত্তপ্ত ভোটের মাঠ। প্রচারণার 13তম দিন আজ, এবং এই 13তম দিনে এসে যেন আরও বেড়েছে এই গণসংযোগ এবং প্রার্থীদের, ভোটারদের দুয়ারে দুয়ারে যে ভোট প্রার্থনার যে সময় সেটি এবং গতি এসেছে প্রচারণার মধ্যে। আমরা জানি যে সময় রয়েছে হাতে আর মাত্র 5 দিন প্রচারণার জন্য। 14 তারিখ রাত 12টা থেকে সময় শেষ হয়ে যাবে এবং 16 তারিখ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই যে শেষ 5 দিন রয়েছে, প্রার্থীরা ওয়ার্ডের, নগরীর যে 27টি ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু চষে বেড়াচ্ছেন দিন রাত এক করে। এবং অভিযোগ আর পাল্টা অভিযোগ তো রয়েছে, এবং এই যে 13তম দিন প্রচারণার, এখানে এসে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ আরও বেড়েছে। আমরা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম সকালে। তিনি যেমনটা বলেছেন যে তৈমুর আলম খন্দকার তিনি শামীম ওসমানের পালে উঠেছেন এবং তার ভোট আসলে শামীম ওসমান করছেন, এমন অভিযোগ তিনি করে বলেছেন যে কোনো ধরনের ভয় ভীতি বা কোনো শক্তির কাছে তিনি পরাজিত হবেন না বলে মন্তব্য করেছেন। তবে তিনি ভোটারদের বলেছেন যে গত 2 বারের মেয়র তিনি, এবং গত 2 বারে যে নারায়ণগঞ্জে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে তৃতীয়বারও তিনি তাকে ভোট দেওয়ার দাবি করেছেন ভোটারদের কাছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জের উন্নয়ন হবে, এই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, এবং ভোটারদের যে অসমাপ্ত কাজ রয়েছে সেই অসমাপ্ত উন্নয়নগুলো তিনি সম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে তৈমুর আলম খন্দকার যে অভিযোগগুলো নিয়ে এসেছিলেন যে হোল্ডিং ট্যাক্স বাড়ানো বা সিটি কর্পোরেশনে গেলে সেবা পাওয়া যায় না, সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেও তিনি কিন্তু বলেছেন যে সে সমস্ত অভিযোগই আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। তো বলা চলে যে এই 5 লাখের বেশি ভোটারের সিটি কর্পোরেশনে আগামী 7 দিন পর যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা কিন্তু খুবই ব্যস্ত। শুধু যে মেয়র প্রার্থীরা রয়েছেন 7 জন, তারাই নয়, এই 7 জনের ভেতরে কিন্তু 2 জনের নামই বেশি শোনা যাচ্ছে, তৈমুর এবং সেলিনা হায়াৎ আইভি। এছাড়া আরও 5 জন যারা রয়েছেন তারা এই ভোটের মাঠে খুব একটা সমালোচিত নাম তাদের নয়। এছাড়া মেয়র পদের জন্য কিন্তু লড়ছেন প্রায় 150 কাউন্সিলর প্রার্থী। তো বলা চলে যে 5 লাখের বেশি ভোটার এই নারায়ণগঞ্জ সিটিতে, তার ভেতরে অর্ধেকের মতো নারী ভোটার রয়েছেন, তাদের ভোট টানতেও কিন্তু প্রার্থীরা সচেতন রয়েছেন। তো আমার কাছে বন্দর এলাকা থেকে ছিল এতটুকুই। আমরা চলে যাব আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জির কাছে, তিনি রয়েছেন চাষাড়া এলাকায়। সিটি কর্পোরেশন নির্বাচন, সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি আজকে সকাল 11টার দিকে এখানে রামকৃষ্ণ মিশনের সামনে এসে নামেন এবং বিভিন্ন নেতাকর্মীর সমন্বয়ে এখানে ব্যাপক পরিমাণ প্রচারণা চালান এবং মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। তিনি বলেছেন, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম তার সম্পর্কে যেই তথ্যগুলো আসছে, তিনি সেলিম ওসমান এবং শামীম ওসমান মনোনীত প্রার্থী, এই কথাগুলোকে সত্যিই সঠিক কিনা। তিনি বলেছেন সেলিনা হায়াৎ আইভি এই ব্যাপারে যে কথাগুলো বলেছে এটি শুধুমাত্র তাদের দলীয় কোন্দল থেকেই হয়তোবা বলেছেন, এবং তিনি আরও বলেছেন যদি তিনি এই এলাকার উন্নয়নে আসেন তাহলে নারায়ণগঞ্জবাসীর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো লাঘব করতে তিনি কাজ করবেন। এরপর আমরা দেখি তিনি ব্যাপক পরিমাণ জনগণকে নিয়ে এলাকায় ঘুরে বেড়ান এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এলাকায় আজকে আমরা নারী ভোটারদেরও বেশ প্রাধান্য দিতে দেখেছি। তিনি নারী ভোটারদের কাছে গিয়েছেন এবং তাদের কি সমস্যা আছে এই ব্যাপারে তারা কথা বলেছেন। আমরা এখানে কিছুক্ষণ আগে ঠিক 1টার দিকে এখানে তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারণা শেষ করে এখান থেকে এই 12 নম্বর ওয়ার্ডে তিনি যে প্রচারণা চালাচ্ছিলেন এই প্রচারণা মাঠ থেকে চলে যান, এবং এরপর আমরা এখানকার যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছে এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এখানে পয় নিষ্কাশনগত কিছু সমস্যা রয়েছে, সুপেয় পানির কিছু সমস্যা রয়েছে, এছাড়া কিছু যানজটজনিত কিছু সমস্যা রয়েছে। এই যানজট থেকে শুরু করে সকল সমস্যা
যিনি তাদেরকে লাঘব করতে পারবেন সেইভাবেই তারা নিরপেক্ষভাবে ভোট দিয়ে যাবেন বলে আশা করছেন তারা। এছাড়াও তৈমুর আলম খন্দকার বলেছেন যে দলীয় কোন্দলের বাইরে থেকে এসে যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন, এবং তিনি কিন্তু আশা করছেন যে তাকে এই এলাকার মানুষ তাকে সমর্থন করবে এবং বিপুল ভোটে তাকে জয়ী করবেন। এই ছিল নারায়ণগঞ্জের চাষাড়া থেকে আমার কাছে সর্বশেষ। তাজলিন। ধন্যবাদ ধ্রুব এবং মামুন, আপনাদের দুজনকে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির 5 দিন পর মা ও মেয়ে সহ 4 জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 6 জন। তাদের খোঁজ পেতে নদী পাড়ে অপেক্ষায় স্বজনেরা। তাদের সন্ধানে চলছে 5ম দিনের মতো অভিযান। ছেলেকে এক পলক দেখতে পাগলের মতো মায়ের ছুটে চলা। টানা 5 দিন ধরে সন্তানের আশায় ছিলেন নিখোঁজ সাব্বিরের মা। রোববার সকালে ধলেশ্বরীতে ভেসে ওঠে ছেলের মরদেহ। প্রিয় সন্তানের লাশই এখন বাবা মা ও স্বজনদের সান্ত্বনা। শুধু সাব্বিরই নয়, নিখোঁজ 10 জনের স্বজনেরাই প্রতিদিন ভোর না হতেই নদী পাড়ে ছুটে আসেন। নিষ্পলক চোখে চেয়ে থাকেন নদীর আশ্রে পড়া ঢেউয়ের দিকে। কেউ খোঁজেন সন্তান, কেউ বা স্বামী। 5 দিন পরে সাব্বিরের লাশ পাইছি। এই যে আমাদের লাশ, এটা এখানে আমরা পাইছি লাশটা, আমাদের খুব এখন মনে একটু শান্তি লাগতেছে। যেই প্রতীক্ষা নিয়ে বসেছিলাম ওই প্রতীক্ষার অবসানটা ঘটছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমার বাবার লাশ আমি নিজ হাতে দাফন করতে পারবো। সকালে 4 জনের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে কোস্টগার্ড। বাকিদের খুঁজে পেতে চলে স্বজনদের বিলাপ। আমার ছেলে কই আছে জানি না। আমার আব্বার পাইতেছি, আমার আব্বার চাই। উদ্ধার হওয়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা 4 জনের লাশ উদ্ধার করেছি। 4 জনই শনাক্ত হয়েছে। তাদের 25,000 টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। গত 5 জানুয়ারি ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি ফারহান 6 লঞ্চের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। নিখোঁজ হন ট্রলারের 10 যাত্রী। এরপর থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত। তাজনীন, ধলেশ্বরী নদীতে যে ট্রলার ডুবির ঘটনায় যে 10 জন নিখোঁজের মধ্যে আজকে সকালে 4 জনের মৃতদেহ ভেসে উঠেছিল। তাদের মৃতদেহগুলো স্বজনদের কাছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ইতিমধ্যেই হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় আরো 6 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ট্রলারটি যেখানে ডুবে গিয়েছিল, স্রোতের কারণে সেটি হয়তো সেই অন্যত্র সরে যাওয়ায় তারা সেটি শনাক্ত করতে পারছে না। তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি ট্রলারটি যদি শনাক্ত করতে পারলে, সেই অবস্থান শনাক্ত করতে পারলে যে নিখোঁজ আরো 6 জনের রয়েছেন তাদের লাশগুলো তারা উদ্ধার করতে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন। তো যে 4 জনের লাশ ভেসে উঠেছিল তাদের মধ্যে একই পরিবারের 2 জন রয়েছেন, মা এবং মেয়ে। অপর 2 জনের মধ্যে একজন কলেজ ছাত্র এবং একজন গার্মেন্টস কর্মী নারী রয়েছেন। তো তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তারা লাশ বুঝে নিয়েছেন, শনাক্ত করেছেন। এদের লাশগুলো সৎকারের জন্য ইতিমধ্যে জেলা উপজেলা প্রশাসন তাদেরকে 25,000 টাকা করে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিখোঁজ যে আরো 6 জন রয়েছেন তাদের সন্ধানের জন্য তাদের স্বজনরা এই ধলেশ্বরী নদীর 2 তীরে তারা ভিড় করছেন। তারা দাবি করছেন যে এই দ্রুত সময়ের মধ্যে যেন তাদের সে লাশগুলো উদ্ধার করা হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই ট্রলার ডুবির ঘটনায় যে লঞ্চের ধাক্কা এমভি ফারহান নামে যে লঞ্চের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছিল, এই লঞ্চের চালক, মাস্টার সহ গ্রেপ্তার 3 জনকে, 3 আসামিকে আজকে
5 দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল, তবে রিমান্ড নামঞ্জুর হয়েছে। তাজনীন, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের ট্রলারডুবির ঘটনার সবশেষ খবর। ধন্যবাদ সৈকত। নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর তীর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। আবারও দুর্ঘটনার শিকার হলো যাত্রীবাহী লঞ্চ, যদিও এবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে বরিশালগামী সুরভি 9 লঞ্চের সাইলেন্সারে আগুন লেগে গেলে চাঁদপুরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। তবে 999-এ ফোন করে জানানোয় লঞ্চের স্টাফরা যাত্রীদের পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী থেকে বরিশালগামী সুরভি 9 লঞ্চে শনিবার দিবাগত রাতে সাইলেন্সার পাইপে আগুন লেগে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় লঞ্চের স্টাফদের লঞ্চ থামাতে বললেও না শোনায় 999-এ ফোন করেন যাত্রীরা। অনেকেই ভিডিও করেন, ফেসবুক লাইভও করেন। বিআইডব্লিউটি এর হস্তক্ষেপে রাতেই চাঁদপুরের মোহনপুরে লঞ্চ ঘাটে জরুরি নোঙর করা হয় লঞ্চটিকে। পরে লঞ্চটি পুনরায় ছেড়ে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছায়। কিন্তু বরিশাল ঘাটে পৌঁছালে অভিযোগকারী যাত্রীদের বেধম মারধর করে লঞ্চের স্টাফরা। শনিবার রাতে লঞ্চের ভিডিও ও 999-এ ফোন করায় পেটানো হয়েছে বলে অভিযোগ তাদের। উপর থেকে দেখতেছি মারামারি হচ্ছে, ঠিক আছে। আমরা যখন গেটটা পার করব তখন একজন দেখা যাচ্ছে ভিডিও করছে, যে ছবি তুলছে, ঠিক আছে। ওরা এক বাহিনী, ঠিক আছে। এবার আরেকজন বলছে কেবিনে আরও আছে, দেখি দলবল নিয়ে তাদের খুঁজতে গেছে। মিজানের নেতৃত্বে এই সন্ত্রাসী বাহিনীর মতো তারা আমাদের উপরে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে 2 টেলিভিশনের চিত্র সাংবাদিকের উপরও চড়াও হয় লঞ্চের ম্যানেজার ও কেবিন বয়রা। দেখছি গাঞ্জাম, 2টা ছেলেরে মারতে আছে। ওই অবস্থায় আমরা ছবি নিতে উপরে উঠলাম। তো উপরে ওঠার পরে ম্যানেজার সামনে দৌড়ে আসলো, এসে আমার ক্যামেরা ধরে টান দিল। ক্যামেরা না দিতে সে ফেস ফেসে একটা ঘুষি দেয়। যাত্রী নির্যাতন ঘটনাটি দুঃখজনক জানিয়ে অভিযুক্ত একজনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানায় লঞ্চের মালিক পক্ষ। এটা মারাটা আমি সাপোর্ট করি না, বাট লঞ্চ এরকম 2-1 সময় ঘটনা ঘটে, কিন্তু এইখানে এত বড় ঘটনা এই জন্য সাংবাদিকের উপর প্রহার করা বা করে এটা আমরা কোনোভাবে কাম্য করি না। যাত্রী নির্যাতনের সত্যতা স্বীকার করে আইনানুগ ব্যবস্থা নেবার কথা বলছে প্রশাসন। এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আমি কর্তৃপক্ষের কাছে তাদেরকে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে আমি দিক নির্দেশনা চেয়েছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চে যাত্রী হয়রানি নিত্যদিনের ঘটনা, কিন্তু সুরভি লঞ্চে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধম যাত্রী নির্যাতনের অন্য ব্যবসায়ীদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে জানায় সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বরিশাল। বাগেরহাটের ফকিরহাটে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই মাদ্রাসার 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে খুলনা মোংলা মহাসড়কের শ্যামবাগাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো। আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শনিবার রাতে ওয়াজ মাহফিল শেষে সিএনজি অটোরিকশায় করে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন বাগেরহাটের আল জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মোহাম্মদ আলী শাহ দারুসুন্নাহ মাদ্রাসার 7 শিক্ষার্থী। রাত 12টার দিকে ফকিরহাটের শ্যামবাগাদ এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেই মারা যান 3 শিক্ষার্থী, আহত হন সিএনজি চালক সহ 4 জন। রোববার সকালে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। তাদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সহপাঠী ও শিক্ষকরা। খাতি আইছে তো 5 মিনিট কথা কবতে সেই সুযোগ তারে আল্লাহ দিল না। আর আমি জোরে কথা করতে চাইনি, কেন তার সামান্য টুকটা বাকি আছে। এই ট্রাক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে, আমি সুস্থ বিচার চাই। ট্রাকটা আর কি অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা খুঁজে বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটা খুব জোরে সজোরে ধাক্কা দিয়েছে সিএনজিকে। এতে ঘটনাস্থলেই আপনার 3জন মাদ্রাসা ছাত্র ওখানে মারা গেছে। ওখান থেকে আমরা একজন গুরুতর আহত, একজন সামান্য আহত, ওদেরকে আমরা উদ্ধার করে আমি নিজে আমাদের গাড়ি দিয়ে আমরা খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করছি। নিহত আব্দুল্লাহ দাওরায়ে হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর 2 জন আব্দুল গফুর ও সালাউদ্দিন মাদ্রাসার অন্য শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, বাগেরহাট। রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাস চাপায় 2 পথচারী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক রাকিবের ছিল না বৈধ ড্রাইভিং লাইসেন্স।
প্রায় ৮ বছর বাসের হেলপার হিসেবে কাজ করলেও বসে পড়েন স্টিয়ারিংয়ে। দুপুরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। দুর্ঘটনার পর শনিবার রাতে রাজধানীর ওয়ারি থেকে চালককে গ্রেফতার করা হয়। রোববার সকালে হানিফ ফ্লাইওভারের গুলিস্তান অংশে বাস চাপায় নিহত হন 2 পথচারী। পুলিশ জানায় দুর্ঘটনার সময় মেঘলা পরিবহনের ঘাতক বাসটির ব্রেক ছিল অকেজো, পাশাপাশি দ্রুত গতি থাকায় নিমেষেই পিষে দিয়ে যায় 2টি তাজা প্রাণ। আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেলেও শনিবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে চালক রাকিব শরীফকে গ্রেফতার করে র্যাব। বাহিনীটি জানায় আটক রাকিবের ভারী মোটরযান চালানোর লাইসেন্স ছিল না। 7 থেকে 8 বছর একই পরিবহনের বাসে হেলপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রধান ড্রাইভার হিসেবে তাকে কেউ গাড়ি না দিলেও বিভিন্ন সময় সে তদবিরের মাধ্যমে এই মেঘলা পরিবহনের বিভিন্ন গাড়ি সে 2019 সাল পর্যন্ত সে বিভিন্ন সময় চালিয়েছে। বাসটিতে অধিক গতি থাকার পাশাপাশি দুর্ঘটনার সময় ব্রেক কাজ করেনি বলে র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে রাকিব। বিভিন্ন সময় অধিক গতি এবং অনেক ক্ষেত্রে সে ট্রিপের সংখ্যা বাড়ানোর জন্য সে অধিক গতি বা বিভিন্ন জায়গায় সে তাড়াহুড়া করে গাড়ি চালাতো। অধিক মুনাফা লাভের আশায়ও সে বেশি গতিতে, দ্রুত গতিতে, পাশাপাশি সে বিভিন্নভাবে বেশি টিপ দেওয়া যায় কিনা এই চেষ্টা তার মধ্যে ছিল। বেশি লাভের আশায় অতিরিক্ত ট্রিপ দেওয়ার মানসিকতা থেকে প্রতিযোগিতার ভিত্তিতে বাস চালানোর কথাও রাকিব স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। গত 7-8 বছর। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আলোচিত স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তার উপস্থিতিতে এ আদেশ দেন জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বাবুল আক্তারের আইনজীবীর দাবি, একই বিষয়ে 2 মামলায় গ্রেফতার দেখানোর নিয়ম নেই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পিবিআই। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই ঘটনায় মৃত্যুর বাবার দায়ের করা মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে বাবুল আক্তার কারাগারে আছেন। রোববার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বাবুল আক্তারকে আদালতে তোলা হয়। 2016 সালে স্ত্রী খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্ত্রীর খুনে বাবুল আক্তারের সম্পৃক্ততার কথা উঠে আসলে 2016 সালের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 2020 সালের জানুয়ারিতে বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ওপর। 2021 সালের 12 মে 575 পৃষ্ঠা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মৃত্যুর বাবা বাদী হয়ে বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আদালত বলেছেন আইও যে আবেদন করেছে একটি আদেশনামায় মামলাটা অধিকতর তদন্ত হচ্ছে, আইওর আবেদনটা মঞ্জুর করা হলো। কি তদন্ত পেয়েছে সাক্ষী আমি ডিসক্লোজ করতে বাধ্য নই এবং এটা করব না। এদিকে বাবুল আক্তারের আইনজীবীর দাবি, একই বিষয় নিয়ে 2টি মামলায় গ্রেফতার দেখানোর কোনো নিয়ম নেই। একই বিষয় নিয়ে 2টা মামলা চলতে পারে না, 2টা জায়গায় গ্রেফতার করা যায় না, এটা আইনের পরিপন্থী। সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা এটা বলেছি যে এটা ন্যায় বিচার পরিপন্থী, কিন্তু আদালত দীর্ঘ শুনানির পরে বাবুল আক্তারকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং আগামীতে আমরা এই সংস্থা পরিবর্তন মানে তদন্ত সংস্থা পিবিআই পরিবর্তনের আবেদন করেছি। 2021 সালে 12 মে বাবুল আক্তারকে গ্রেফতার করে পিবিআই। সেই মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতির মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে অর্জিত 65 লাখ টাকা। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে দুদক। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। 2019 সালের 28 জুলাই সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের ঢাকার বাসায় হানা দেয় দুদক। বাসা থেকে জব্দ করা হয় নগদ 80 লাখ টাকা। দুদকের দাবি, এই টাকাগুলো ঘুষ অনিয়মের মাধ্যমে অর্জিত, পাচারের জন্যই রাখা হয় বাড়িতে। আলোচিত এই মামলায় রোববার রায় দিলেন আদালত। রায়ে বলা হয় 80 লাখ টাকার মধ্যে 65 লাখ টাকাই অনিয়মের মাধ্যমে অর্জিত, বাকি 15 লাখ টাকা বৈধ হওয়ায় আসামিকে ফেরত দিতে বলা হয়েছে। সাজা দেওয়া হয়েছে 8 বছরের কারাদণ্ড। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদক আইনজীবী। দুর্নীতি দমন কমিশন আইনের 27-এর 1 ধারায় সাজা প্রদান করা হয়েছে
এবং 5/2 1947-এর যে আইনটি আছে সেই অপরাধে নিজে লাভবান হয়ে অপরকে লাভবান করে যে তিনি উপার্জন করেছিলেন সেই সম্পর্কে তাকে সাজা দিয়ে মোট 8 বছর সাজা দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথে খাটার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ। যে দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন সে দুটো আইনের তিনি মন্তব্যে কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন, যা বিজ্ঞ বিচারিক আদালতের নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত। এই নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত কতটুকু আইনযুক্ত, কতটুকু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে এবং উচ্চ আদালতে গেলে এই আসামি ন্যায় বিচারের স্বার্থে সে বেনিফিট পাবে। 8 বছর কারাদণ্ড হলেও 3 বছরের মতো জেলে থাকায় তাকে সাজা খাটতে হবে 5 বছর। পার্থগোপাল বণিকের বিরুদ্ধে এই মামলার বিচার চলাকালে অস্বাভাবিক জামিন নেয়ার ঘটনা ঘটেছিল। পরে হাইকোর্টের নির্দেশে তাকে আবার জেলে ফিরতে হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকালে তাদের শপথ বাক্য পড়িয়েছেন প্রধান বিচারপতি। 4 বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। নতুন বছরের মাধ্যমিকের 7টি পাঠ্য বইয়ে মিলেছে প্রায় অর্ধশত ভুল। আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে মন গড়া তথ্য। এটি অমার্জনীয় দাবি করে শিক্ষাবিদরা বলছেন, পেশাদার লেখক নির্বাচন না করে স্বল্প সময় ও নামমাত্র সম্মানই দেয়ায় মানসম্মত বই থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দিয়ে সারা বিশ্বে রেকর্ড করেছে বাংলাদেশ। তবে এসব বইয়ে প্রতি বছরই ভুল ও অসঙ্গতি থেকেই যাচ্ছে। 2022 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বলা হয়েছে 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ পায় 306টি আসন। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পেয়েছিল 308টি আসন। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 28 পৃষ্ঠায় বলা হয়েছে জেনারেল ইরশাদের ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। অথচ ত্রয়োদশ সংশোধনী হয় খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে। একই বইয়ে বলা হয়েছে পঞ্চদশ সংশোধনী অবৈধ বলে ঘোষণা করা হয় 2008 সালে, অথচ তা বাতিল হয় 2009 সালে। 1971 সালের 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের স্থান এবং 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে এই শিখা চিরন্তন। অথচ নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 196 পৃষ্ঠায় বলা হয়েছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই স্থাপনা নির্মাণ করা হয়। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 পৃষ্ঠায় 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর হাতে বঙ্গবন্ধুর আটক থাকার যে ছবি দেয়া হয়েছে তা মূলত করাচি বিমানবন্দরের ছবি। এছাড়া ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা, প্রকৃতপক্ষে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। এমন ভুল অমার্জনীয় দাবি করে শিক্ষাবিদরা বলছেন, বই লেখা ও সম্পাদনায় উপযুক্ত সম্মানী না থাকায় পেশাদারিত্বের সাথে এসব কাজ করেন না দায়িত্বপ্রাপ্তরা, ফলে বারবার থেকেই যাচ্ছে ভুল। পাঠ্যপুস্তকে ভুল থাকাটা অমার্জনীয়। যথাযথ ব্যক্তিকে নির্বাচন না করে বেশিরভাগ সময় আপনার দলীয় আনুগত্যের কথা বিবেচনা করে লোকজনকে নিয়োগ দেওয়া হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। ভুল হলে তার জন্য কোনো ধরনের কোনো এক্সকিউজের ব্যাপার নেই, কিন্তু ভুল হলে সেটি ভুলই, সেই ভুল আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। এসব ভুল সংশোধনে এর আগেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে তলব করেছে আদালত।
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া। ভর্তিচ্ছুর তুলনায় আসন সংখ্যা বেশি থাকায় সংকট হবে না বলে দাবি আন্তঃশিক্ষা বোর্ডের। তবে মানসম্মত কলেজের সংকট থেকেই যাচ্ছে। শিক্ষার্থী না পেয়ে শূন্য থাকতে পারে 5 লাখ আসন। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নিজস্ব এলাকার প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ গবেষকদের। একই সঙ্গে সব প্রতিষ্ঠানকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শাকির আহমেদের রিপোর্ট। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক জিপিএ 5 নিয়ে এসএসসি পাশ করেছে 20 লাখেরও বেশি শিক্ষার্থী। দেশের সাধারণ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যা 26 লাখ। তাই এবার কোনো শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন সংকটে পড়বেন না। আমাদের সিট সংখ্যা প্রচুর আছে এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনেকে হয়তো বা তাদের নির্দিষ্ট কলেজ যেটাকে ডিজায়ার করেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেখানে হয়তো বা কম্পিটিশনটা থাকবে, কিন্তু তার ভর্তি হতে কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠান হাতে গোনা। একদিকে ভালো কলেজগুলোতে চাপ বাড়ছে, অন্যদিকে ফাঁকা থাকতে পারে 5 লাখেরও বেশি আসন। এই সংকট উত্তরণে ভর্তিচ্ছুদের নিজস্ব এলাকার কলেজে ভর্তির পাশাপাশি মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ শিক্ষা গবেষকদের। যে স্কুল এবং কলেজ পর্যায়ে সেগুলো হলো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যদি আমরা নীতিমালাটাকে আমরা কার্যকর করতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি আমরা বদলির ব্যবস্থাগুলো করি বা রোটেট করে নেই আমরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে ফলাফলে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কলেজগুলোর মধ্যে একটা ইকুইটি নিয়ে আসার চেষ্টা করে সরকার, কিন্তু সেই চেষ্টাটি করছে, নানানভাবে করছে। একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিচ্ছে সরকার, অন্যান্য দিকগুলো দেখছে, যেমন ধরেন আপনার আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটি দেখছে। আগামী মার্চের শুরু থেকেই চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তামাবিল স্থলবন্দরে মালামাল আমদানিতে অটোমেশন পদ্ধতি চালুর প্রতিবাদে পাথর আনা বন্ধ রেখেছেন আমদানিকারকরা। এতে প্রতিদিন 50 লাখ টাকার মতো রাজস্ব হারাচ্ছে সরকার। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষ শুক্রবার থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানিতে অটো SMS পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ বলছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় এই পদ্ধতি চালু করা হয়েছে। 7 তারিখ থেকে এই অটো SMS সফটওয়্যারটি এখানে ইনস্টল করা হয়েছে। এতে করে হবে কি, সরকারি সেবা জনগণের দ্বারগোড়ায় ডোর টু ডোর পৌঁছে দেওয়ার বিষয়টি আরও ত্বরান্বিত হবে। তবে এই পদ্ধতি চালুতে সময় ক্ষেপণ হবে এবং সরকার রাজস্ব হারাবে বলে দাবি আমদানিকারকদের। একটা গাড়িতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে, ব্যাংকের নাম লিখবে, সব কিছু লেখার পরে অটো SMS আমি ইনপুটারের মোবাইলে যাবে, অটো SMS কনফার্ম হওয়ার পরে ওনারা গাড়িটা স্কেল থেকে নামাবেন। SMSটা শুরু হইলে আমাদের এখানে 1-200 গাড়ি ঢুকবে কিনা সন্দেহ আছে। তো আমরা যদি এই অবস্থায় ব্যবসা না করতে পারি তাহলে আমরা তো আর কিছুই করার নাই। আমরা এখানে ব্যবসা বন্ধ করছি, আমরা ব্যবসা করে তো আমাদের লস হবো। অন্যদিকে ভারতের স্থলবন্দর নির্মাণের কাজ চলছে। ওই বন্দর চালুর আগে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। 2 পোর্ট যদি একসাথে আমরা অটোমেশন বা সফটওয়্যার বসানো হয় তাইলে আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না, ওজন্য আমরা কোনো ব্যবসায়ী লস করব না। ভারত থেকে প্রতিদিন আমদানি করা 700 থেকে 800 পাথরবাহী ট্রাক বাংলাদেশে আসে। নতুন পদ্ধতি চালুর প্রতিবাদে শুক্রবার থেকে আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। ভয়াবহ তুষারপাতে পাকিস্তানের পাঞ্জাবে 1000-এর বেশি গাড়ি আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত একই পরিবারের 8 জন সহ 22 জন মারা গেছেন। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বরফের ভেতর গাড়ি, আর সেই বরফ সরিয়ে গাড়ির ভেতরে কেউ আছে কিনা তা জানার চেষ্টা। পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্যটক এলাকায় এরকম কয়েক হাজার গাড়ি বরফের নিচে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে ভয়াবহ তুষারপাতে শুক্রবার রাত থেকে এই অবস্থা। বরফে চাপা পড়ে গাড়ির ভেতরেই মৃত্যু হয়েছে অনেকের। গেল কয়েকদিনে 1 লাখের বেশি গাড়ি ওই পাহাড়ি অঞ্চলে প্রবেশ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এর মধ্যে অধিকাংশই পর্যটকবাহী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তুষারপাতের ভয়াবহতা স্পষ্ট। সারি সারি গাড়ি আটকে আছে বরফে। এরই মধ্যে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাঠানো হয়েছে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান শুরু করতে বিলম্বিত হয়। গতকাল থেকেই ভারী তুষারপাত ছিল। অনেক গাছও গাড়ির উপর ধসে পড়ে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো অঞ্চলটিতে এখনো হাজারখানেক গাড়ি আটকা পড়ে আছে। পর্যটকদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে পাঞ্জাব ও ইসলামাবাদ প্রশাসন। স্থানীয়রা অনেকেই আহতদের খাবার দিয়ে সহায়তা করেছে। গাড়িতে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার পানীয় সরবরাহ করতে দেখা যায়। শুধু পর্যটক নয়, ভয়াবহ এই তুষারপাতে বিপর্যস্ত স্থানীয়দের জনজীবনও। জ্বালানি ও খাবার পানির তীব্র সংকটে ভুগছেন তারা। তবে আটকে পড়া পর্যটকদের সাধ্যমতো সাহায্যও করছেন। অনেককে আশ্রয় দেওয়া হয়েছে স্থানীয় বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে। সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল গেট কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। উপেক্ষিত পরামর্শক কমিটির সুপারিশও বড় জমায়েত না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে পথে ঘাটে উৎসবের আমেজ। প্রার্থীদের কথার লড়াই ছড়াচ্ছে উত্তাপ। ভোটাররা চাইছেন প্রতিশ্রুতির বাস্তবায়ন। এবং আবারও লঞ্চে দুর্ঘটনা। বরিশালগামী সুরভি 9-এর সাইলেন্সারে আগুন। 999-এ ফোন করায় যাত্রীদের পেটালেন স্টাফরা। ব্যবস্থার আশ্বাস। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।